শর্ট সার্কিটে আগুন লেগেছে, কেউ যে কেরোসিন দিয়ে আগুন লাগায় নাই, আমি মেনে নিয়েছি, একদম মেনে নিয়েছি, কিন্তু একা একা শর্ট সার্কিটটি হয়নি। এটা আমি মানতে মানে এটা আমি বিশ্বাসযোগ্য বলে মনে করি না। যেইভাবে লেগেছে তার আগে পরের ঘটনাগুলো মিলিয়ে এটা বিশ্বাসযোগ্য না যে একা একা শর্ট সার্কিট হয়েছে। এই শর্ট সার্কিটের পিছে কারোর বা কোনো গোষ্ঠীর কারসাজি ছিল, তারা কারা এবং তাদের কারণগুলো কি ছিল, এইটার উদ্ঘাটনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই তদন্ত কমিটির। এবং এই ধরনের ঘটনা আরও বারবার পুনরাবৃত্তি ঘটবে যদি এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচারের প্রক্রিয়া এটা না যায়। ভারতের সঙ্গে দেওয়ানোর সম্পর্ক এটা হবে ন্যায্যতার ভিত্তিতে। বছরের প্রথম দিনে সেনাপ্রধানের পক্ষ থেকে এমন বক্তব্যে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আমি সাধুবাদ জানাই আমাদের মাননীয় সেনাপ্রধান, যিনি অগস্টের 5 তারিখ এবং তার আগেও এবং পরেও খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ভূমিকা রেখেছেন দেশ ও জাতির জন্য। গণতন্ত্রের বিনির্মাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং রেখে যাচ্ছেন। সো তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তো সে যে কথাটা বলেছে এটা আসল বাস্তবতা যে আমরা ভালো সম্পর্ক চাই ভারতের সাথে, কিন্তু একটা বৈষম্য সম্পর্ক আমরা চাই না। সো সর্ট অফ একটা ব্যালেন্স থাকতে হবে। ভারতও আমাদের কাছ থেকে পাবে, আমরাও ভারতের কাছ থেকে পাবো, যে জিনিসটা গত 16 বছর ছিল না। সো এই বৈষম্যটা শেষ করে অন্ত টেনে নতুন করে ভারত বাংলাদেশ সম্পর্ক রচনা করতে হবে। এবং আমার বিশ্বাস যে মাননীয় আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব, উনি এই আঙ্গিকেই ওনার বক্তব্যটা রেখেছেন। সো এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারও এই জিনিসটাই চেষ্টা করছে। সেই কারণে আমি অন্তর্বর্তীকালীন সরকারকেও সাধুবাদ জানাই। এবং আমরাও আগামীতে ভারতের সাথে দুঃসম্পর্ক চাই না, সুসম্পর্ক চাই, সুসম্পর্ক সৃষ্টি করতে চাই। সেই সৃষ্টি করার জন্য আমরা কাজ করব। কারণ আসলে মনে করেন পলিটিক্যাল রেটরিক মানে ওই যে বলে না বক্তৃতার ভাষা, রাজপথে স্লোগানে বা বক্তৃতার ভাষায় আমরা অনেক কিছু বলতে পারি, এই সব কিছু বাস্তবতায় কার্যকরী হয় তা না। নিশ্চয়ই বক্তৃতার ভাষা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা অবভিয়াসলি দিল্লির আগে ঢাকা, যে কোনো জায়গার আগে ঢাকা, মানে আমাদের সভরেন্টি এইটা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হতে পারবে না। কিন্তু একই সাথে আমরা সম্পর্ক ভালো রাখতে চাই। সো এই বড় দাগগুলো টেনে আমাদের নতুন সম্পর্কের দিকে আগানো প্রয়োজন বলে আমি মনে করি এবং সেই জায়গায় আমি সাধুবাদ জানাই। সেনাপ্রধান এটাও বলেছেন সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেবেন না। জি, এই কথাটা আমি পড়েছি, আমি তো শুনিনি, আমি পড়েছি গণমাধ্যমে। তো আমি পড়ে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমার এক্সপেকটেশন এটাই ছিল। কারণ 5 তারিখেও যখন সেনাপ্রধানের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা হয় তখন উনি এই কথাটা পরিষ্কার করেছিলেন। তারপর উনি জনসম্মুখে এসে যখন 5 তারিখে দুপুর 2টা না 2:30টার সময় বক্তব্য রাখেন, বা 3টার সময় ভুলে গেছি কয়টা বক্তব্য রাখেন, তখনও তিনি এই জিনিসটা পরিষ্কার করেছেন। এবং তারপর থেকে সেনাবাহিনীর এবং মাননীয় সেনা প্রধানের প্রত্যেকটি পদক্ষেপেই আমরা মোটামুটি এই একটা জিনিসেরই প্রতিফলন দেখেছি, যে তারা রাজনৈতিক অঙ্গনে কোনো ধরনের ডিরেক্ট বা ইনডিরেক্ট হস্তক্ষেপ করতে চান না। এবং তারা যেটা বলছেন, মানে অনেক সময় আছে না কথা এবং কাজে মিল নেই, কিন্তু এইখানে সেই জিনিসটা হচ্ছে না। মানে জেনারেল ওয়াকার সাহেব যখন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যেই দায়িত্ব পালন করতে বলছেন আমরা করছি, যখনই ওই দায়িত্ব পালন করে, যেমন আজকে ওনার বক্তব্য এটাও বলেছেন যে পুলিশ বাহিনী যখন ফেরত চলে আসবেন, ফুললি অ্যাক্টিভ হয়ে যাবেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার বা আসুক না আসুক, অন্তর্বর্তীকালীন সরকার যখন বলবে যে পুলিশ বাহিনী আমরা এখন ফুল অ্যাক্টিভ করেছি, আপনাদের আর এই কাজগুলো করার দরকার নেই, ওই মুহূর্তে আমরা ওই কাজগুলো করা বন্ধ করে দেবো। কোনো ধরনের সর্ট অফ গভর্নমেন্টাল অ্যাক্টিভিটি, নন আর্ম ফোর্সেস অ্যাক্টিভিটির সাথে তারা সম্পৃক্ত হতে চান না। সো এই কথাটা আসলেই মানে এগেন আমাদের দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং আমি তার জন্য আবারও সাধুবাদ জানাই। বিভিন্ন গণমাধ্যমে নিউজ আসছে 2025 সাল শেখ হাসিনা সহ সব বড় বড় অপরাধীদের বিচারের বছর হবে। আপনি কি মনে করেন এটা বাস্তবায়ন সম্ভব? দেখেন, প্রথমত মানে বিচার বলতে আমরা কি বুঝাচ্ছি তার ভিত্তিতে বাস্তবায়ন সম্ভব কিনা এটা হবে। সো যেমন মনে করেন যে সঠিকভাবে মামলা দায়ের করে বিচার প্রক্রিয়া শুরু করা, এটা অবভিয়াসলি বাস্তবায়ন সম্ভব এবং করা প্রয়োজন। গত 5 মাসে যে ভুলগুলো, আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, মানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ভেতরে বলেন, বাইরে বলেন, আমাদের সবার অনেক ভুল ত্রুটি হয়েছে। এবং বেশিরভাগ যে মামলাগুলো দায়ের করা হয়েছে, এই মামলাগুলো ত্রুটিপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। মনে করেন একটা খুনের 500 জন আসামি, এরকম যেগুলো আসলে ইনভেস্টিগেশন করা সম্ভব না
এবং এটার মানে ওই যে আপনার ইনভেস্টিগেশন রিপোর্ট প্রপারলি জমা দেওয়া হবে না, এই কেসগুলো বাতিল হয়ে যাবে। তো এই জায়গায়ও আপনার আরেকটু স্পষ্টভাবে প্রপার মামলাগুলো করা, এই জিনিসগুলো মানে এরকম অনেক কাজের প্রয়োজন আছে, কিন্তু এই কাজগুলো করা সম্ভব এবং অতি শীঘ্রই মানে অল্প 2-1 মাসের ভিতরেই করা সম্ভব বলে আমি মনে করি। সো এটা হলো বিচার প্রক্রিয়া শুরু। বিচার প্রক্রিয়া শুরুর পর হয়তো আমরা যদি স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনালে যাই, সেটা একটা জিনিস, এটাতে আমরা যাচ্ছি না, সরকার অলরেডি পরিষ্কার করেছে, তাহলে এটা নিয়ে আর কথা বাড়াবো না। তাহলে লোয়ার কোর্টে আপনার ক্রিমিনাল মামলাগুলো শুরু হবে। এই ক্রিমিনাল মামলাগুলো কিছুদিন তো চলবে, 6 মাস, 1 বছর, 2 বছর চলবে, কারণ এগেন মামলাও তো হাজার হাজার হবে। খুন করেছে হাজার হাজার, লুটপাট করেছে লক্ষ লক্ষ কোটি, তাহলে মামলা হাজার হাজার হবে না? তো এই হাজার হাজার মামলাগুলো, ইনভেস্টিগেশন, কোর্ট প্রসিডিউরস, এগুলো কয়েক বছর চলে যাবে। এই কয়েক বছরের পর যারা এগেন অপরাধীরা যদি সঠিকভাবে বিচার প্রক্রিয়া চলে, তাহলে তারা অপরাধী সাব্যস্ত হবে, এটা আমরা মোটামুটি আমরা জানি, কারণ অপরাধগুলো আমাদের চোখের সামনে করেছে, এখন জাস্ট কোর্টের প্রসেসটা বাকি, অপরাধ তো চোখের সামনে করেছে। তো তারা যখন আইনত মানে দণ্ডিত হবে, তখন তারা আবার হাইকোর্টের কাছে যাবে। হাইকোর্টের প্রসেস আবার বেশ কিছু বছরের আমাদের হাইকোর্টে কত 18 না 40 লাখ মামলা অলরেডি ব্যাকলগ হয়ে আছে, সেইগুলো আবার হাজার হাজার নতুন মামলা যাবে, সেগুলো এক রাতে হয়ে যাবে তা না, এখানে কিছু বছর যাবে। এই কিছু বছর যাওয়ার পর এর ভেতরে আবার অনেক ধরনের কাজ চলবে, যে যারা পলাতক তাদেরকে আসলে ফিরিয়ে আনা যাবে কিনা, কি প্রক্রিয়াতে আনা যাবে, কোন কোন জায়গা থেকে আনা যাবে। যেমন মনে করেন এই যে শেখ হাসিনার সরকার বাংলাদেশের পুরো সরকারের ফুল কন্ট্রোলে ছিল এবং বিদেশি কয়েকটা দেশ তাকে পুরো সহযোগিতা করছিল। তারপরও তার 15ই আগস্ট 1975-এর আসামি হিসেবে যাদেরকে সাব্যস্ত করা হয়েছিল, যে কোর্ট প্রসেসে হয়তো ঝামেলা ছিল, বা যাই হোক যাদের সাব্যস্ত করলো, তাদেরও বহু বছর লেগেছে ফিরিয়ে এনে সাজার আয়তে আনতে, এবং আরও লোকজন ছিলেন ওই মামলার সাথে সম্পৃক্ত আসামি হিসাবে, যাদেরকে ফিরিয়ে আনা যায়নি। তো আমরা রাতারাতি ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শেষ করে বিচারের আয়তায় নিয়ে এসে তাদেরকে দণ্ডিত করব, এটা বিশ্বাসযোগ্য না। তবে বিচার প্রক্রিয়া শুরু করতে পারবো এবং কিছু দূর এগিয়ে নিতে পারবো, এবং এমন জায়গায় থাকতে পারবো 2025-এর ভেতরে, যেখানে আর কি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে সুন্দর বিচারের দিকে যাচ্ছে, সেটা 2 বছর হোক, 4 বছর হোক, 10 বছর হোক, সুন্দর বিচারের দিকে যাচ্ছে। এইটা আমি বিশ্বাস করি করা সম্ভব, এবং এইটার আঙ্গিকে আমি বলবো যে বিচার হওয়াটা মানে বিচার প্রক্রিয়া সঠিকভাবে শুরু করাটা 2025 সালের ভিতরে খুব ভালোভাবে সম্ভব বলে আমি মনে করি। ইসকনের 202 অ্যাকাউন্টে জমা হয়েছিল 240 কোটি টাকা, অনুসন্ধানে বেরিয়ে এসেছে। প্রশ্ন হচ্ছে, ইসকনের এত টাকা কোথা থেকে আসলো? দেখেন, প্রশ্ন আসলে ইসকনের এত টাকা কোথা থেকে আসলো, এর থেকে বড় প্রশ্ন হবে যে ইসকনের এত টাকা যদি তাদের প্রয়োজনে না হয়ে থাকে, যদি কাগজে কলমে ওনারা না দেখিয়ে যে এই প্রজেক্টের জন্য এইটার কারণে এইটা আনছে ওটা আনছে, কারণ অনেক বড় বড় প্রজেক্ট থাকতেই পারে, কিন্তু সেটা যদি তারা দেখাতে না পেরে থাকে, তাহলে এতদিন অথরিটিগুলো কি করছিল? বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে যাদের দায়িত্ব যে এই অর্গানাইজেশনগুলোর, বা ইসকন হয়তো নন প্রফিট অর্গানাইজেশন, তাহলে নন প্রফিট অর্গানাইজেশন যেই ব্যুরো দেখে, তারা কি কাজ করছিল যে তাদের এত টাকা বাইরে থেকে আসছে বা যেখান থেকে আসছে, এবং মানে কারণ না দর্শী আসছে, তাহলে নিশ্চয়ই এক রাতে তো আসেনি, হঠাৎ করে গতকাল তো চলে আসেনি। আমি আজকে না গতকাল খবরে দেখলাম বোধহয় 236 কোটি টাকা না 240 কোটি টাকা এরকম কিছু একটা তাদের অ্যাকাউন্টে, এটা তো এক রাতে আসেনি, অনেকদিন ধরে এসেছে। তাহলে এই যে অনেকদিন ধরে যে এসেছে, এই অথরিটিগুলো কি করছিল? আচ্ছা, এখন পাওয়া গেছে, এখন ইমিডিয়েটলি অথরিটির দায়িত্ব এগুলোর সোর্স কি, এগুলো কেন এসেছে, এবং এর আগে যা এসেছে সেগুলো ব্যয় কীভাবে হয়েছে, এগুলো পরিষ্কার জেনে এখন দেশের জনগণকেও জানানো। জনগণকে কেন জানানো? কারণ ইসকন রিলেটেড স্পেশালি ওই যে যেই বিশাল দুর্ঘটনা বলবো না, আসলে পরিকল্পিতই হয়তো একটা হত্যাকাণ্ড যেটা চিটাগাঁয়ে ঘটে গেল কিছুদিন আগে, এবং তার আগে থেকেই যে এটা রিলেটেড অরাজকতা শুরু হয়েছিল, এরপর মানে বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা দেখাতে হবে, সরকারেরও এবং আইন শৃঙ্খলা বাহিনীরও। প্রত্যেকটি ইনভেস্টিগেশনের পর জনগণকে পরিষ্কার জানাতে হবে যে এইটা পাওয়া গেছে, এইটা পাওয়া যায়নি। ইসকনের অথরিটিস যারা আছেন, তারা যদি দায়মুক্ত হয়ে থাকে, মানে তারা যদি অন্যায় কোনো না করে থাকে, তাহলে সেটাও কিন্তু জনগণের কাছে পরিষ্কার করতে হবে, কারণ তাদেরকে নিয়ে এখন অনেক আলোচনা সমালোচনা আছে। আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, একটা লিবারেল ডেমোক্রেসিতে বাস করি, আমরা বিশ্বাস করি এই লিবারেল ডেমোক্রেসিতে কেউ দোষী সাব্যস্ত না হওয়ার আগ পর্যন্ত তাকে দোষী মেনে নিয়ে আমরা সাজা দিতে পারি না, সেটা আপনার পাবলিক ফোরামেই হোক আর অ্যাকচুয়াল লিগাল ফোরামেই হোক। তো পাবলিক ফোরামে এখন অনেক ধরনের আলোচনা আছে ইসকনকে নিয়ে। সো তারা যদি আসলেই বড় দাগে কোনো অন্যায় না করে থাকে, তাদের ফান্ডগুলো যদি লিগাল হয়,
লিগ্যাল কাজে হয়, তাহলে সেটাও বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। আবার যদি লিগ্যাল না হয়, এক্সট্রা লিগ্যাল হয়, বা ইউনো তাদের স্টেটের যে কাজগুলো তারা অর্গানাইজেশন হিসেবে বাংলাদেশে করতে পারার কথা, যেগুলো লাইসেন্স তাদের আছে, এর বাইরে কোনো কাজের জন্য হয়, এগুলো বাংলাদেশের জনগণের জানার এখন একটা পুরো অধিকার আছে। সচিবালয়ের আগুন নিয়ে নানান গুঞ্জন রয়েছে, আলোচনা সমালোচনা চতুর্দিকে। ইতিমধ্যে সচিবালয়ের পক্ষ থেকে, তদন্ত কমিটির পক্ষ থেকে তদন্ত করে জানানো হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আমি মূল্যায়ন করবো যে নিশ্চয়ই তারা তদন্ত কমিটি থেকে যেহেতু রিপোর্ট দিয়েছে, নিশ্চয়ই দেখে শুনেই রিপোর্ট দিয়েছে, শর্ট সার্কিট থেকেই নিশ্চয়ই তাহলে আগুন লেগেছে, এটা আমি মেনে নিচ্ছি। তবে আমরা আশা করেছিলাম যে আরও শক্তভাবে আমাদেরকে জানাবেন, বা তাদের তদন্ত রিপোর্টে উল্লেখিত থাকবে যে এই শর্ট সার্কিটটা পিছে কারা কাজ করেছে, কেন কাজ করেছে। শর্ট সার্কিটে আগুন লেগেছে, কেউ যে কেরোসিন দিয়ে আগুন লাগায় নাই, আমি মেনে নিয়েছি, একদম মেনে নিয়েছি। কিন্তু একা একা শর্ট সার্কিটটি হয়নি, এটা আমি মানতে, এটা আমি বিশ্বাসযোগ্য বলে মনে করি না। যেইভাবে লেগেছে তার আগে পরের ঘটনাগুলো মিলিয়ে এটা বিশ্বাসযোগ্য না যে একা একা শর্ট সার্কিট হয়েছে। এই শর্ট সার্কিটের পিছে কারোর বা কোনো গোষ্ঠীর কারসাজি ছিল, তারা কারা এবং তাদের কারণগুলো কি ছিল, এইটার উদ্ঘাটনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এই তদন্ত কমিটির। হতেই পারে ওনারা হয়তো উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন, জনগণকে জানাচ্ছেন এই মুহূর্তে, সেটা আমরা তো আসলে জানি না। তবে যদি সেটা না হয় তাহলে অত্যন্ত দুঃখজনক হবে, এবং এই ধরনের ঘটনা আরও বারবার পুনরাবৃত্তি ঘটবে যদি এটার সঠিক তদন্ত এবং সঠিক বিচারের প্রক্রিয়া এটা না যায়।